নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ঘড়িতে দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 3টে। উঠে পড়েছি ভোরবেলা। এত ভোরে ওঠার অভ্যাস তো নেই, কিন্তু তাহলেও আর কি যে আজকে একটা স্পেশাল ডে বলতে আজকেরই আমরা ভোর 6টার ট্রেনে পুরীতে যাব। তো 6টায় তো ট্রেন হাওড়া থেকে, তো আমাদের বাড়ি থেকে যেতে গেলে মিনিমাম 4টের সময় তো বেরোতেই হবে, 4টে সাড়ে 4টার মধ্যে বেরিয়ে যেতেই হবে। তো ঘুম এখনো ছাড়ছে না, চা খেতে হবে। আর চাটা খেয়ে একটু চান টান করে, বেশি কিছু না, জাস্ট সব কিছু গোছানোই আছে, ড্রেস পরবো, বেরিয়ে যাব। তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে পুরী যাওয়ার সদল বলে আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। চলুন পুরোটা রাস্তা আপনাদেরকে সাথে রাখবো। পুরী এর আগেও গেছি, অনেকবারই গেছি, তাও বারবার পুরীটা যেতে ইচ্ছাও করে আর ভালোও লাগে। তো গরমের ছুটি চলছে, তো সবাই মিলে হঠাৎই ঠিক করে যাওয়া হচ্ছে বন্দে ভারতে যাব। তো একটু পরেই গাড়ি চলে আসবে 4টের সময়, তাহলে রেডি হয়ে চলুন। এই যে মিঠি রেডি হয়ে গেছে, আর আমিও এখনো আমার পুরো রেডি হয়নি, তাড়াহুড়োতে আছি। এই যে মিঠির সাজটা একটু ফুল রেডি। মিঠি কেমন লাগছে? কেমন লাগছে মিঠি বেড়াতে যাবার? মজাই মজা, মজাই মজা। চলুন তাহলে এবার আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে বেরোই। এই যে চলে এসেছি আমরা সবাই গাড়ির কাছে। এই যে আমাদের দুয়ারে গাড়ি, দুয়ারে না, বেশ কিছুটা হেঁটে আসতে হয়। শিবানী দেখিয়ে দাও। এই যে ব্যাগপত্র তো ভালোই হয়েছে, আর মিঠিকে তো আগেই দেখে নিয়েছেন। আর এই মোটামুটি আমার লুকস। এই যে সবাই উঠে পড়েছে, এবার রওনা হলেই হলো। চলুন তবে। 4:10 আমাদের গাড়ি ছাড়লো বারুইপুর থেকে। এবার আমরা চলছি সামনের দিকে এগিয়ে। ভোরের আলো তখনও ফোটেনি, রাস্তায় আলো জ্বলছে। দেখতে দেখতে যাচ্ছি, চোখের সামনেই দেখলাম ভোর হলো। 5:15 মতো বাজে এখন। মোটামুটি রেড রোডের কাছে চলে এসেছি আমরা। সবাই অল্প বিস্তর এদিকে ওদিকে গড়িয়ে নিচ্ছে, কিন্তু তখনই এলো এই দুঃসংবাদটা। দেখুন, 2:54 একটি মেসেজ এসেছিল, যেটা আমার দেখা হয়নি, যে আমরা যে ট্রেনে যাব অর্থাৎ বন্দে ভারতে, যেটা কিনা ছিল 6টার সময় হাওড়া থেকে সকাল, তো সেটা রিশিডিউল করে বিকেল 4:10 হয়ে গেছে। যেহেতু 2:54 মেসেজটি এসছে, আমি সত্যি কথা বলতে অতটা খেয়ালও করিনি, দেখিও নি। তো চলে এসেছি আমরা হাওড়া স্টেশন এবং ভাবছি কি করব এখন আমরা। বেড়াতে বেরিয়ে প্রথম দিনই এই ধরনের বিড়ম্বনা মোটেই বরদাস্ত করা যায় না। আর মেসেজটি এমন সময় এসছে যে সেটা দেখাও হয়নি। এবার কি করব? সারাটা দিন কি হাওড়াতেই কাটাবো? হাওড়ার সাইট সিন করবো? কি করব বলুন তো? মাথা গেছে গরম হয়ে। কি করা যায়? চারিদিকে ব্যস্ত মানুষ, সবাই দেখছি এখানে এসে যোগাযোগ করছে কি করলে কি করা যায়। তারপর একজন যে সার্জেন্ট, তিনি বললেন এক্সিকিউটিভ লাউঞ্জে চলে যান। এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ, তো এটা 23 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো এখানে ঢুকলাম। এটা পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে এবং সেটা খুব ভালো। তো এখানে ঘন্টায় 50 টাকা করে লাগে। এই যে আমরা আপাতত বসেছি, কিন্তু বাবা বেশিক্ষণ বসতে পারে না, তো একটা রুম হলে খুব ভালো হয়। তো এখানে জানেন তো 22টা রুম আছে, এটা আমরা এখানে এসেই জানতে পারি। ব্যবস্থাগুলো কিন্তু খুব সুন্দর এবং ভালো। ট্রেন লেটের কারণে বা রিশিডিউল হওয়ার জন্য যে অসুবিধা, কিন্তু এখানে মোটামুটি অসুবিধা হচ্ছে না। এখানে বেশ ভালোভাবে শোয়া যাবে, অনেকটা বড় স্পেস আছে। একটু বড় একটা রুমও আমরা দেখছি, যেটা যদি পেয়ে যাই তাহলে একটু ভালো হয়। আর বাড়ি যেতে ইচ্ছা করবো না, দেখা যাক পরে কি হয়। মোটামুটি আমরা যেখানে বসেছিলাম তার সামনেই রয়েছে একটা মিয়ামরের একটা ফুড কার্ট, আর এখানেও রয়েছে কিন্তু একটা ছোটোখাটো রেস্টুরেন্ট, এবং এখানে আপনি সব ধরনের খাবারই কিন্তু পাবেন। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। আপনি এমনি 50 টাকা দিয়ে টিকিট কেটেও এটাকে অ্যাভেল করতে পারেন। আবার এই যে দেখতে পাচ্ছেন দোতলাটা, ওখানেই কিন্তু রয়েছে থাকার রুম, অর্থাৎ খাট আলমারি সব কিছু দিয়েই যেমন হোটেলের রুম হয় সেরকমই। তো আমরা এটা প্রথমবার এক্সপেরিমেন্ট করব, কিন্তু ওখানে বললো যে রুম ফাঁকা নেই, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে একটা রুম অন্তত দিন। তখন বললো একটু ওয়েট করুন, রুম আপনারা পেয়ে যাবেন। তো বোধহয় অন্যান্য ট্রেনের যাত্রীরা ছিল, তারা বেরিয়ে যেতে আমাকে কাউন্টারে ডেকে বললো যে এরকম 3টে রুম ফাঁকা আছে, আপনারা যেতে পারেন।
তো এই যে আমরা যে লাগেজপত্র নিয়ে যাব, ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। চলুন আপনাদেরকে রুমটা একটু দেখাই কেমন কি, কিন্তু ব্যবস্থাগুলো খুবই ভালো, টাকাটা একটু বেশি। চলুন যেতে যেতে বলছি কত টাকা ভাড়া নিল, কি আমরা করলাম, কি খেলাম, সারাদিনটা কিভাবে কাটালাম। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। যদি কখনো হাওড়া স্টেশনে আপনারাও এরকম বিপদের সম্মুখীন হন এবং আপনাদের ট্রেন রেশিডিউল হয়েছে বা দেরি হবে, তো আপনারাও কিন্তু এই ব্যবস্থাটা অ্যাভেল করতে পারবেন। সিটিং অ্যারেঞ্জমেন্টের ওয়েটিং রুম অনেক আছে হয়তো, কিন্তু এই যে একটা রুম পাওয়া, বিশেষ করে সঙ্গে বয়স্ক মানুষ থাকলে বা অসুস্থ মানুষ থাকলে কিন্তু ভীষণভাবেই দরকার হয়ে পড়ে। আমার বাবা 10 ঘন্টা একটা জায়গায় বসে থাকতে পারতো না, আর আজকেরই যাবো আর আজকেরই কিনা এই বিপত্তি, তাহলে বেড়ানোটাই নষ্ট হয়ে যায়, তাই না? এই যে একটা রুমে ঢুকলাম, রুমটা বেশ বড় এবং ভালো। এটাতে মিঠির মা বাবা থাকবে, আর আমাদের রুমটা আরেকটু এগিয়ে দিয়েছে। চলুন একবার দেখিয়ে দিই, যদিও এই রুমটা একবার দেখিয়ে দিই। এখানে একটা ওয়ার্ড্রোব আছে এবং এই দেখুন বাথরুমটা, এবং ঘরও এসি। ব্যবস্থা কিন্তু ভালোই, আমাদের বেশ ভালোই লেগেছে। আমাদের আগের রুমটা তো দেখালাম, রুমটা দেখাই, ভালোই ডবল বেড, এখানে 3 জনও থাকা যায়। এসি রয়েছে, ফ্যান রয়েছে, রুমটা বেশ খারাপ না, যে এসি চলছে। এখানে একটা আপনার ওয়ার্ড্রপ থাকবে, আর এটা হচ্ছে বাথরুম। হোটেলের ঘরের মতোই ব্যবস্থা, খুবই ভালো। যেহেতু ট্রেন লেট, 4টে পর্যন্ত এখানেই থাকবো। যদি এটা 7টা পর্যন্ত থাকা যায়, এটার ভাড়া নিয়েছে 3 জন থাকতে 1900 টাকা, আর 2 জন থাকলে 1400 টাকা। তো আমরা 3 জনেরটাই নিয়েছি 1900 টাকা করে। এবার দেখা যাক তারপরে কি হয়। একটু ঘুমালাম হালকা, ঘুম থেকে উঠে ভাবলাম যে কিছু খাই, খিদে পেয়ে গেছে, অনেকটা সকালে বেরিয়েছি, তাই জন্য এই যে এইগুলো একটু কিনে, একটু স্যান্ডউইচ, একটু ঝাল মুড়ি, আর এখানে মা খাচ্ছে কত চিড়ে ভাজা। এইগুলোই মোটামুটি আবার একটু রেস্ট নেব, তারপরে আবার দুপুরের খাওয়া খেতে যাব। মোটামুটি এই যে বাবা পুরো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। ব্যবস্থা ভালো, পুরো হোটেলের মতোই আছি। সন্ধ্যে 7টা পর্যন্ত থাকা যাবে, অবশ্য তার মধ্যেই আমাদের ট্রেন। আশা করি আর দেরি হবে না বা আর কোনো রেশিডিউল হবে না। তো দেখি এরপর আবার কি করি। শুয়ে রেস্ট নিচ্ছি, এমন সময় মিঠি বলল, পিপি পাওভাজি খাবে? খেলাম একটু পাওভাজি, মোটামুটি খেতে, খুব যে ভালো খেতে তা না। তো তখনই আমরা ডিসাইড করছিলাম যে লাঞ্চে আমরা কি খাবো। তো বাবু বললো যা গিয়ে নিচে দেখ কী আছে। তো আমি মিঠি গেলাম ওখানে দেখতে যে কী কী খাবার পাওয়া যায় বা কী কী খাবার অ্যাভেলেবেল আছে। তো এই যে এখানে কাউন্টার, এখানে আপনাকে বিল করতে হবে এবং আপনি কি খেতে চান সামনে কিন্তু পুরোটাই লিস্ট আছে। তাও একবার জিজ্ঞেস করলাম যে সব রকম খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় কি না, বা এখানে যা যা লেখা আছে সেই সমস্ত খাবারগুলো পাওয়া যায় কি না। তো ওনারা বললেন হ্যাঁ সবই পাওয়া যায়, এখানে জল আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, সব কিছুই আছে। এই যে আমি এখানে বিল করলাম, অনেক ধরনের খাবার নিয়েছি। এই যে আমাদের বিল, একটা বিল ওদের কাছে থাকে, একটা বিল আমার কাছে থাকে। তো ওরা ওপরে খাবারটা দিয়ে আসবে না, কিন্তু আপনি এখান থেকে নিয়ে গেলে ওপরে যদি আপনি দরজার পাশে ছেড়ে রাখা প্লেটটা রেখে দেন তাহলে সেটা ওরা নিয়ে যায়। তো আমরা এরকম খাবার নিয়েছিলাম, ছোলা ভাটোরে, আর তারপরে নিয়েছিলাম এগ চিকেন রোল, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে লুচি তরকারি। তো মা বাবা লুচি তরকারি খেলো, আমি আর বাবু ছোলে ভাটোরা খেলাম, আর শিবানী আর মিঠি খেয়েছিল এগ চিকেন রোল। চলুন তাহলে খেয়ে নেওয়া যাক। দেখি মিঠি কি আঁকছে। আমার নেবে না, আমি টিকটিক বাজাচ্ছি। হাওড়া স্টেশনে একদিন কেমন লাগলো? বলো অসাধারণ। দারুণ। এবার মাঝে মাঝে হাওড়া স্টেশনে বেড়াতে আসবো, 2 দিন থাকবো, খাওয়া দাওয়াও ভালো, ঘরের সামনেই খাওয়া, দুয়ারে খাওয়া, খুব ভালো, সার্ভিসও ভালো, সবই ভালো, রুম ভালো। মাঝে মাঝে 2 দিন হাওড়া স্টেশন বেড়াতে আসবো, সামনে গঙ্গার ঘাট, গঙ্গায় চান করবো। কিন্তু হোটেল ভাড়াটা একটু এক্সপেন্সিভ, ঠিক আছে। কোন হোটেলে এসি দিয়ে সামনে খাবার এর থেকে কম রেট দেবে? চলুন আমাদের মোটামুটি টাইম হয়ে এলো, আরো ঘন্টাখানেক রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে বেরোবো।
মিঠি টিকটিক বানাচ্ছে যে শুয়ে শুয়ে। অপেক্ষার হলো অবসান। সবাই মিলে আমরা এবার বেরোবো, আর যেন তর সইছে না। 4টে প্রায় বাজতে যায়, আমরা রুমটা ছেড়ে গুটি গুটি পায়ে সামনে এগোচ্ছি। আর জানেন তো, এই লাউঞ্জের ভেতরেই কিন্তু ট্রেনের টাইম টেবিলও থাকে। আর এই যে দেখুন, ওপর থেকে এরকম দেখতে লাগে। আপনি দেখে শুনে অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু আপনি আপনার খাবার দাবার চুজ করতে পারেন। এখানে জুস ফুস সব কিছু আছে। আর একটা ভালো ব্যাপার কি, এই যে ট্রেনের যে টাইম টেবিল, সেটা কিন্তু এখান থেকেই দেখতে পাওয়া যায়, এর ভেতরেই রয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, তার ফলে ট্রেনের টাইম, রেশিডিউল, ক্যান্সেল সব কিছুই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। বন্দে ভারতের যে সময়টা, সেটা দিচ্ছে বটে, কিন্তু প্ল্যাটফর্ম দিচ্ছে না। কিন্তু আমাদেরও যে আর তর্স হয়েছে না, এবার বেরোতে হবে। যদিও বেরোলেই গরম, কিন্তু কি করা যাবে, বেড়াতে বেরিয়ে এসে এইভাবে চুপচাপ বসে থাকতে ভাল লাগে বলুন? এই যে সব রুম থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লেই হয়। এই যে আমরা বাইরে চলে এসেছি, আর লোকের লোকারণ্য। সবারই তো ট্রেন লেট হয়েছে না, সবাই কেউ কোথাও না কোথাও ওয়েট করছিল, সব চলে এসেছে। কিন্তু টাইম হয়ে গেছে, তখনও পর্যন্ত কিন্তু বন্দে ভারত প্ল্যাটফর্ম দেয়নি। হঠাৎ করেই শুনলাম 17 নম্বরে দেবে, সে 21 থেকে 17-এ আবার আসতে হয়েছে। আর এই যে আসছেন। প্রতীক্ষার অবসান, অবশেষে ট্রেন এলো, কিন্তু 4:10 না, প্রায় 5টা বাজতে যায়। এই যে ছেড়ে দিয়েছে ট্রেন, উঠে বসেছি। বেশিক্ষণ দাঁড়ায়নি ট্রেনটা, ওই 10 থেকে 15 মিনিটই দাঁড়িয়েছিল। হাওড়া ছাড়ছে। সাঁতরাগাছিতে কোনো একটা প্রবলেমের কারণেই কিন্তু ট্রেন ভীষণভাবে লেট। এবং শুধু বন্দে ভারত না, প্রচুর ট্রেন কিন্তু ক্যান্সেলও হচ্ছে, লেটও হচ্ছে। আর বন্দে ভারতে আমি বহুবার গেছি, লাস্ট টাইমও যখন সিকিম থেকে ফিরলাম বন্দে ভারতেই ফিরেছি, আপনাদের সাথে সবটাই শেয়ার করেছি, তাই ভাবলাম আর কি নতুন করে শেয়ার করব। তাও একবার দেখিয়ে দিই, স্যানিটাইজার দিয়েছে, বিস্কিট দিয়েছে, চায়ের কিট দিয়েছে, এই যে মশালা চা, এখানে একটা চিড়ে ভাজা দিয়েছে, আর একটা পপকর্ন দিয়েছে। পপকর্নটা খেতে কিন্তু বেশ সুন্দর। এই যেখানে মিঠি খেলছে। আমাদের ট্রেনটা ছিল ভোর 6টায়, আর এবং আমরা পুরী পৌঁছে যেতাম 12:30টায়। কিন্তু আমাদের এমনই কপাল যে আমরা ট্রেনে উঠলাম 5টায়, এবং ঘড়িতে প্রায় 12টা বাজবে আমাদের পুরী পৌঁছাতে। পুরো একটা দিন কিন্তু নষ্ট। আর এই যে ডিনার দিয়েছে, ওই যা দেয়, ভাত, চিকেন, ডাল, দই, রুটি, আর একটা একটুখানি ফ্রাই সবজি, যাতে মটর থাকে, আলু থাকে, এইসব যা দেয় তাই, এমন কিছু ডিফারেন্ট কিছু নেই। যে দেখে নিন। আমার ট্রেনে খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে মাংসগুলো দেয়, সেই মাংসগুলোর হাড়গুলো কোথায় দেয়। তো আমি সঙ্গে সঙ্গে মাংস একটা চেঞ্জ করে পনিরটা নিয়েছি, মাংসগুলো মোটে খাওয়া যায় না। যাই হোক, চলে এসছে পুরী পুণ্যধাম। এবার আমরা আস্তে আস্তে নামবো। অপেক্ষার অবসান। এই যে নেমে পড়েছি, চলুন এবার এগোনো যাক। এরপর গাড়ি ঠিক করতে হবে, আর সেটা বেশ ঝামেলার একটা কাজ। গাড়িটারি ঠিক করে নিয়ে হোটেলে পৌঁছে আবার আপনাদেরকে একটু আপডেট দিচ্ছি। অবশেষে গন্তব্যে পৌঁছালাম, যেটা খুব ভালো লাগছে, এবং সারাদিনের ক্লান্তিটাও যেন মনে হচ্ছে দূর হয়ে গেল। হোটেল আগে থেকেই বুক করা আছে, তো সেখান থেকে ফোনও করেছিল, তারাও খবর পেয়ে গেছে যে ট্রেন রেশিডিউল হয়েছে, তো তারা অপেক্ষা করছে। আর ওই যে পুরীর সমুদ্র, যতবারই প্রথমবার দেখি ততবারই কিন্তু একটা রোমাঞ্চ হয়। রাস্তাঘাটের লোকজন একেবারেই নেই, যাদের এই ট্রেন লেটের সমস্যা হয়েছে তারাই যাচ্ছে। অটো একটা নেওয়া হলো, কিন্তু নিতেও ভীষণ বিপত্তি, ঝাঁপিয়ে পড়ে অটোতে উঠে তারপর ঠিক করতে হয়। যাই হোক, 500 টাকা নিল অটোটা, তাতে সবাই আসতে পারিনি। এই যে হোটেল বিনায়ক, আগেরবারও আমরা এখানেই ছিলাম, সেপ্টেম্বর মাসের ব্লগগুলো দেখলে হয়তো দেখতে পারেন। তো সেই ঘর, তবে একটু অন্যরকম ঘর নিয়েছি, ডিলাক্স রুম। রুমের ভাড়া পড়েছে 2200 টাকা করে। রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আর রুমের দেখানোর পরই কিন্তু আজকের ব্লগ এখানেই শেষ করব। আজকের ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ঘড়িতে প্রায় 1:30 বাজে, একটু কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, আর ভালো লাগছে না। কালকের আবার কথা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি কালকের গল্প নিয়ে আরও একটা অন্য ব্লগে। সবাই সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।